আয়াত, আয়াত কোথায় তুমি? গগনবিদারী চিৎকার করতে করতে ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো আরমান। ঘুম ভেঙে পাশে আয়াতকে না দেখে ওর বুকের ভেতরটা মুহূর্তেই খা খা করে উঠছিল। এক অজানা আশঙ্কায় ওর হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম। কাল রাতে শাহরিয়ারের সেই ধূর্ত চেহারা আর জঙ্গলের বিপদ সব মিলিয়ে আরফান এক মুহূর্তের জন্যে স্থির থাকতে পারছিল না। আমি এখানে আরফান। উল্টো দিকে জঙ্গল ঘেঁষা ছোট্ট একটা বাগানে পাথরের বেঞ্চে বসে থাকা আয়াত চমকে উঠল। সে বৃদ্ধা মহিলার পাশে বসে কৌতূহল নিয়ে দেখছিল কিভাবে বুনো ও ফল থেকে এক বিশেষ ধরনের ভেষজ রস বের করা হয়। আরফানের চিৎকার শুনে সে দ্রুত উঠে দাঁড়িয়ে জবাব দিল, আমি এখানে। আরফান ভোরের নরম আলোয় ওর সেই মায়াবী স্নিগ্ধ মুখটা দেখে আরফানের মনে হলো সে যেন মরুভূমিতে হারানো শীতল জল খুঁজে পেয়েছে। ওর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে দীর্ঘ এক প্রশ্বাসের সাথে নিজেকে শান্ত করে ধীর পায়ে এগিয়ে গেল। ঘুম থেকে উঠেছো কখন? আমায় না বলে কেন বের হলে? আয়াত চিবুক নামিয়ে চুলে হাত খোপা করতে করতে মুচকি হেসে বলল, কিছুক্ষণ আগে। আপনি খুব শান্তিতে ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকিনি। আরফান কিছুক্ষণ মুগ্ধ চোখে আয়াতের হাতের আঙ্গুলের সঞ্চালন দেখল। ওর এলোমেলো হয়ে থাকা রূপ যেন সকালের সূর্যকেও হার বানাচ্ছে। আরফানের মনে এক অদ্ভুত ব্যাকুলতা তৈরি হলো। সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি এখানে বসো, আমি একটু আসছি। বলেই আরফান সামনের দিকে হাঁটা দিল। আয়াত অবাক হয়ে পেছন থেকে ডাকলো, কোথায় যাচ্ছেন? আমি এখানে একা থাকবো না, আমিও যাব। আরফান থামলো না, হাঁটতে হাঁটতেই গম্ভীর স্বরে বলল, তোমাকে এখন সাথে নিতে পারবো না আয়াত, অনেকটা পথ হাঁটতে হবে ফোনের নেটওয়ার্ক খোঁজার জন্য। ফারহানকে কল দিয়ে লোকেশন পাঠাতে হবে, গাড়ি নিয়ে আসতে বলতে হবে ওকে। আয়াত এবার জেদ ধরে দাঁড়িয়ে গেল। আপনাকে কে নিতে বলেছে? আমার কি পা নেই? আমি কি হাঁটতে পারি না? আমি একাই যেতে পারবো, আপনার অযথা সাহায্যের দরকার নেই আমার। আরফান গভীর এক দীর্ঘশ্বাস ফেললো। সে জানে এই মেয়েটার জেদ হিমালয়ের চেয়েও উঁচু। সে ফিরে তাকিয়ে দেখলো আয়াত খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসার চেষ্টা করছে। কাল রাতে কাটা বিঁধে পায়ের পাতা যে ফুলে লাল হয়ে আছে তা বোধহয় এই একগুঁয়ে মেয়েটার খেয়াল নেই। আরফান বৃদ্ধ মহিলার থেকে বিদায় নিয়ে আবার হাঁটা শুরু করলো। আয়াত হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই লোকটা সত্যিই চলে যাচ্ছে? একবার সে নিজে অভিমানে বলেছে সে হাঁটতে পারবে, আর অমনি তাকে একা ফেলে চলে গেল। কাল রাতে সে আগলে রাখা সব কি অভিনয় ছিল? কিন্তু তার ভাবনার রেশ কাটবার আগেই সে অনুভব করলো তার শরীরটা মাটি থেকে শূন্যে ভেসে উঠল। আরফান নিমেষে ফিরে এসে তাকে পাজা কোলা করে কোলে তুলে নিয়েছে। আয়াত হতচকিত গিয়ে বলল, কি করছে? নামা নামাই, বললাম না আমি হাঁটতে পারবো। আরফানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে আয়াতকে আরো নিবিড়ভাবে বুকের সাথে চেপে ধরে হাঁটতে শুরু করলো। বলুন, মনে মনে আমাকে কতগুলো গালি দিলেন? আয়াত মুখ ঘুরিয়ে নিয়ে ফিসফিস করে বলল, দেইনি, তবে আপনি সত্যিই একজন নিষ্ঠুর পুরুষ। আপনি নিজে তো তার চেয়েও বড় নিষ্ঠুর মিসেস। আরফানের তপ্ত নিঃশ্বাস আয়াতের কপালে আছড়ে পড়ল। আয়াত অপ্রস্তুত হয়ে বলল, আমি কেন নিষ্ঠুর হব? কাল রাতে সাপের ভয়ে এই কাটা পা নিয়েই আমাকে একাই ফেলে ছুটতে চেয়েছিলেন, সেটা কি ভুলে গেছেন? আপনি যে বড্ড সুবিধাবাদী তা কালই প্রমাণ হয়ে গেছে। প্রয়োজনে নিজের স্বামীকে সাপের মুখে ঠেলে দেওয়ার চিন্তাও যে করতে পারে সে তো বিশ্বসুন্দরী নিষ্ঠুর। কথাটা মনে পড়তেই আয়াত চুপসে গেল। লজ্জায় আরফানের শার্টের কলারটা খামছে ধরে তার বুকে মুখ নিচু করে রইল সে। আরফান ফোনে নেটওয়ার্ক চেক করতে করতে বনের সরু রাস্তা ধরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই একটা নীল জলের ছোট্ট নদী বয়ে যাচ্ছে নজরে এলো। নদীর ধারের এক উঁচু জায়গায় সামান্য নেটওয়ার্ক আসতেই আরফান আয়াতকে নদীর ধারের একটা ছোট্ট কাঠের বেঞ্চে বসিয়ে দিল। তুমি এখানে বসো, আমি দূরে গিয়ে কলটা সেরে আসি। এখানে নেটওয়ার্ক কিছুটা আসছে। আরফান কিছুটা দূরে গিয়ে ফারহানকে ডায়াল করলো। ওপাশ থেকে ফারহানের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, এভি কোথায় তুই? কাল রাতে একটা অস্পষ্ট মেসেজ পাঠিয়ে উধাও হয়ে গেলি। আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। শান্ত হ, সব ঠিক আছে। গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল আর নেটওয়ার্ক ছিল না। আরফান নিচু স্বরে জিজ্ঞেস করলো, ওগুলো কোথায় পেয়েছিস? একটাকেও? সবগুলোকেই পেয়েছি। ওরা যখন আয়াতের পিছু নিয়েছিল তখনই আন্টির পাঠানো লোক ওদের ধরে ফেলেছে। আমার মনে হয় আন্টি তোদের ওপর সবসময় নজর রাখছিলেন। আরফান আর কথা বাড়ালো না, শুধু বলল, তুই এখনই ব্যাকওয়াটার্স রোডের শেষ মাথায় চলে আয়। আয়াত আমার সাথে আছে, তাই সাবধান। ফারহানের সাথে কথা শেষ করে আরফান পেছনে ফিরল। দেখলো আয়াত চোখ বন্ধ করে নদীর শীতল বাতাস অনুভব করছে। ওর ঠোঁটের কোণে ঝুলে আছে এক চিলতে তৃপ্তির হাসি। সূর্যের আলোয় ওর ঠোঁটের নিচে ছোট্ট কালো তিলটা যেন পাল্লা দিয়ে চমকাচ্ছে। আরফানের মনে হলো পৃথিবীর সমস্ত সৌন্দর্য বুঝি এই একটা বিন্দুতে এসে থমকে গেছে। আরফান ধীর পদে এসে আয়াতের পাশে বসলো। হঠাৎ বলে উঠল, তোমার ঘুম বড্ড বেপরোয়া আয়াত। আয়াত চোখ খুলে তাকালো, অবাক হয়ে বলল, মানে?
ঘুমের ঘোরে যেভাবে হাত পা ছুটছিলে আমার তো মনে হয় কয়েকটা পাঁজরের হাড় ভেঙে গেছে। শেষ রাতে যে লাথিটা দিয়েছিলে ওটা কি প্রপার প্ল্যানিং ছিল? একদম মেইন পয়েন্টে হিট করতে চেয়েছিলে বুঝি? আয়াত প্রথমে হতভম্ব হয়ে গেল, কিন্তু আরফানের গম্ভীর মুখে এমন কথা শুনে খিলখিল করে হেসে উঠল। আপনার প্রাপ্য ছিল ওটা, কাল রাতে সাপ আর অ্যানাকোন্ডার গল্প শুনিয়ে আমাকে ভয় দেখানোর শাস্তি। সারা দিন রাত আমায় যা জ্বালান, ঘুমে অন্তত তার সত্য নিতে হবে। হাসি থামিয়ে আয়াত হঠাৎ গম্ভীর হয়ে গেল। নদীর শান্ত জলের দিকে তাকিয়ে হুট করেই প্রশ্ন করে বসলো, আরফান আপনি কি আমাকে ভালোবাসেন? চারপাশটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। আরফান নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার চোয়াল শক্ত হয়ে এলো। কিছুক্ষণ স্তব্ধ থেকে সে মাত্র একটি শব্দ উচ্চারণ করলো, না। আয়াতের হাসি মাখা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে আরফানের দিকে তাকালো, কিন্তু আরফান তখনও অন্যমনস্ক হয়ে পানির দিকে তাকিয়ে আছে। ওর এই এক শব্দের উত্তরটা আয়াতের বুকের বাম পাশে বিষাক্ত তীরের মতো বিঁধল। আয়াত প্রথমে ভ্রু কুঁচকে কিছুক্ষণ আরফানের নিস্পৃহ মুখটা পড়ার চেষ্টা করলো। লোকটা অদ্ভুত। কাল রাতে অতি নাটকীয়ভাবে অধিকার নিয়ে কথা বলল, আগলে রাখলো, আর এখন স্রেফ এক শব্দে সব অস্বীকার করে দিল। সে আরফানের চোখের দিকে তাকিয়ে ধীরে স্থিরভাবে প্রশ্ন করলো, তাহলে কাল রাতে কেন বলেছিলেন আমি শুধু আপনার? কেন আমাকে অধিকার দিয়ে জ্ঞান দিচ্ছিলেন? এমনি। আরফানের সংক্ষিপ্ত এবং নিস্পৃহ জবাব। আয়াত এবার হুট করেই শব্দ করে হেসে ফেলল। ওর খিলখিলে হাসির শব্দে নদীর তীরের নিস্তব্ধতা ভেঙে গেল। আরফান ভ্রুকুচকে তাকালো, হাসছো কেন? এমনি, আজ খুব হাসতে ভালো লাগছে। কেন যেন মনে হচ্ছে আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। জানেন আরফান, আপনি যখন না বলেন তখন আপনার চোখগুলো অন্য কথা বলে। আপনি বড্ড খারাপ অভিনেতা। আরফান কোনো কথা বলল না। সে পাশ থেকে একটা নীল বুনো ঘাসফুল ছিঁড়ে আনমনে আয়াতের কানে গুজে দিল। ফুলটা গোজার সময় ওর হাতের স্পর্শ আয়াতের গলার কাছে লাগতেই আয়াত শিউরে উঠল। ঠিক সেই সময় বাতাসের ঝাপটায় আয়াতের শাড়িটা একটু সরে গিয়ে কোমরের অনাবৃত অংশ দৃশ্যমান হতেই আরফানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে খুব সাবধানে প্রায় মালিকানা সুলভ ভঙ্গিতে আঁচলটা টেনে নিয়ে জায়গাটা ঢেকে দিল। আয়াত বড্ড অবাক হচ্ছিল আজ আরফানের আচরণে। এক অদ্ভুত শান্তি রূপ তার, এক অদ্ভুত শান্ত রূপ তার। আজকে আয়াতের সাথে কোনো ফ্ল্যাটিং করছে না, এমনকি অহেতুক ঝগড়াও করছে না। শান্ত, শীতল এবং মোহনীয়। আয়াত নদীর টলটলে জলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আরফান আমি যদি হুট করে এই নদীতে ঝাঁপ দিই আপনি কি আমায় বাঁচাবেন? না। আরফান যথারীতি জবাব দিল, সত্যিই ছাপ দেবো তাহলে? রাস্তায় চলো আয়াত, ফারহান চলে আসবে এখনই, দেরি করার সময় নেই। আরফান নিরাসক্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। যেতে নিলে আয়াত ঝট করে ওর হাতটা ধরে ফেললো। কি হয়েছে আরফান, আপনি কি আমার উপর রেগে আছেন? আরফান এক মুহূর্ত স্থির থেকে হেয়ালি করে বলল, রাগ করার মতো গুরুত্ব কি আমি তোমাকে দিই মিসেস? আমি শুধু সময়ের হিসেব মেলাচ্ছি। আর আবেগ, ওগুলো ব্যবসায়ীদের জন্য বিলাসিতা। আমি স্রেফ হিসাব নিকাশে বিশ্বাসী। আয়াত দমে না গিয়ে দাঁড়িয়ে পড়লো। আরফানের চোখের গভীরে চোখ রেখে বলল, আরফান আমি যদি আপনাকে সত্যি ভালোবেসে ফেলি তবে কি আমি খুব বড় কোনো ভুল করে ফেলবো? আরফান কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর খুব গম্ভীর স্বরে বলল, অনেক বড় ভুল হবে আয়াত। সবচেয়ে ভয়ঙ্করতম সুন্দর ভুল হবে এটা। সুন্দর হলে ভুল তো ভুলই হবে, তাই না? আমি সেই ভুলের মাসুল দিতে রাজি। আরফান আয়াতের হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে সামনে হাঁটা শুরু করলো। ফিরে যাওয়ার সময় হয়েছে, ফারহান এসে গেছে হয়তো। আরফান পেছন ফিরে তাকালো। বিরক্তি আর ক্লান্তির সংমিশ্রণে বলল, আজ তোমার হয়েছেটা কি আয়াত? কেন বারবার এত প্রশ্ন? কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগেই এক নরম কোমল শরীর ঝড়ের গতিতে আরফানের প্রশস্ত বাহু ধরে আছড়ে পড়লো। ছোট দুটো হাত দিয়ে সে আরফানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরফান পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ওর হাত দুটো কয়েক সেকেন্ড শূন্যে ঝুলে রইল। আয়াতের উষ্ণ নিঃশ্বাস ওর বুকের উপর আছড়ে পড়েছে। আয়াত এসব কি হচ্ছে? আয়াতের কণ্ঠস্বর আবেগে বুঝে এলো। আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম ভুল হিসেবে কবুল করে নিলাম মিস্টার আরফান চৌধুরী। এখন আপনি চাইলে অভিনয় করতে পারেন, কিন্তু সরাতে পারবেন না। আয়াত, উল্টোপাল্টা কি খেয়ে এসেছো ওই বুড়ির কাছ থেকে? মাথা ঠিক আছে তোমার? আরফান ওকে ছাড়ানোর চেষ্টা করলেও আয়াত আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আয়াত ওর মুখটা আরফানের বুকের মাঝে আরো গভীর করে গুজে দিয়ে বলল, আপনিই তো বলেছিলেন অধিকার ছিনিয়ে নিতে। আজ আমি আপনাকে আমার অধিকার করে নিলাম। আজ থেকে আপনি আমার। আমি আপনার জীবনটাকে নরক করে দেবো। আবার সেই নরক জীবনে ছায়ার মতো আপনার পাশে আমিই থাকবো। আপনি চাইলেও আর পালাতে পারবেন না। আয়াতের এমন নিঃশর্ত সমর্পণে আরফানের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে ধীর লয়ে আয়াতকে দুই হাতে জড়িয়ে ধরে ওর কানের কাছে ফিসফিস করে বলল, কি খাইয়েছে তোমাকে ওই মহিলা? এত সাহস কোথায় পেলে? মহিলা কিছু খাওয়ায়নি, আপনি নিজেই তো আস্ত একটা নেশা, মস্ত বড় এক নষ্ট পুরুষ। আপনি যা খাইয়েছেন। আয়াত থেমে গেল। বলুন মিসেস, আমি আপনাকে কি খাইয়েছি? এখনো পর্যন্ত তো ভালো করে একটা চুমুও খাওয়াতে পারলাম না। আরফানের কণ্ঠে এবার সেই পরিচিত দুষ্টুমি ফিরে এলো। ধুর, সরুন তো। আয়াত লজ্জা পেয়ে সরে যেতে চাইলেও আরফান এবার ওকে ছাড়লো না। কোমরের বাঁধন আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। এত কিছুর পরেও আমায় কেন ভালোবাসো আয়াত? আমি তো তোমার চোখের জল ছাড়া আর কিছুই দিতে পারিনি। চেয়ে তো আর ভালোবাসিনি আরফান, হয়ে গেছে।
লোকে বলে না ভালোবাসা যায় না, বরং নিজের অজান্তেই তা অস্তিত্বে মিশে যায়। আয়াতের বুকের ধুকপুকানি অনুভব করতে করতে বলল। আরফান আয়াতের চোখের গভীরে এক টুকরো মাদকতা নিয়ে ওর মুখটা নিজের হাতের আঁজলায় আগলে নিল। আরফান ফিসফিস করে বলল, আয়াত যদি কোনোদিন আমি হারিয়ে যাই তবুও কি অধিকার দাবি করবে? আপনাকে কোনোদিন হারাতে দিব না আরফান। আরফান খুব নিচু স্বরে বলল, তুমি কি জানো আয়াত, এই মুহূর্তে তোমাকে না ছুলে আমি হয়তো মরেই যাব। তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যাচ্ছ। আয়াত নিমেষেই চোখ মুছে নিল। দুজনেই উষ্ণ নিঃশ্বাস যখন একে অপরের ঠোঁট স্পর্শ করতে উদ্যত, ঠিক তখনই আস্তা গফিরুল্লাহ নাইজুল্লাহ, তোরা রাস্তাঘাটে এসব কি শুরু করেছিস? ছি ছি ছি, আমার মতো সিঙ্গেল মানুষের সামনে লজ্জা করে না তোদের? আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। একটা বউ পাগল আর একটা স্বামী পাগল, মাঝখানে আমি কি নিরামিশ্বাসী? আয়াত লজ্জায় আরফানের বুকের আড়ালে মুখ লুকালো। আরফান বিরক্তি নিয়ে চোখ বন্ধ করলো। ফারহান কিছুটা দূরে দাঁড়িয়ে চোখে হাত দিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে সব দেখছে। আরফান বিড়বিড় করে বলল, হারামজাদা, আসার আর সময় পেল না? জীবনের প্রথম রোমান্টিক মোমেন্টটাও জাহান্নামে দিল। ফারহান এবার জোর গলায় বলল, এভাবে গালি দিবি না। আয়াতকে আমি বোন ডেকেছি, বড় ভাই এখনো সিঙ্গেল, সেখানে ছোট বোনকে আমি এই লম্পট স্বামীর সাথে একটা নির্জনে ছাড়বো না। আয়াতকে ছেড়ে চলে আসো। আগে তোমার স্বামী আমার জন্য একটা সুন্দর বউ খুঁজে আনবে, তারপর সে আমার বোনকে পাবে। তার আগে নো রোম্যান্স, অনলি ডিস্টেন্স। আরফান আয়াতকে আগলে রেখেই ফারহানের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ফারহান, তুই যদি আর 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে না যাস তবে আমি তোকে এই নদীতে চুবিয়ে মারবো আর তোকে এখান থেকে হেঁটে মেলবোর্ন পাঠাবো, মনে রাখিস। গাড়ি কোথায়? ফারহান হাসতে হাসতে বলল, গাড়ি রেডি স্যার, কিন্তু আগে ডিস্টেন্স মেনটেন করুন। আরফান মুচকি হেসে আয়াতের কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ঝামেলা একটা, সবকিছুতে শুধু ব্যাঘাত ঘটায়। বাকিটা বাড়িতে গিয়ে সুদে আসলে উসুল করবো, বিশেষ তৈরি থেকো।